আচ্ছা স্যার বলুন তো, লাস্ট পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কবে হয়েছে? ম্যাডাম, লাস্ট যে পরীক্ষা হয়েছিল 2019-এ, মানে আজ থেকে প্রায় 4-5 বছর আগে। 4-5 বছর আগে। তাহলে স্যার আপনি বলুন, এই 4-5 বছর পর আবার 2023-এ নোটিফিকেশান এলো, তো আপনি তো সামনেই জয়েন করছেন, আমরা জানি যে স্যার অনেকগুলো চাকরি ক্র্যাক করেছে, তো স্যার আপনার অভিমত কি ছাত্রছাত্রীদের জন্য, কি পড়া উচিত, কি পড়লে ওরাও আপনার মতো এত সুন্দরভাবে আপনি যেমন জয়েন করছেন ওরাও জয়েন করতে পারবে, তো একটু ওদেরকে কিছু বলুন। দেখো, আমার পূর্বের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলতে পারি যে কোনো চাকরি তার পরীক্ষায় বসার আগে তোমাদের একদম মেন কিছু কাজ আছে, এগুলো করা দরকার। প্রথমে তো সিলেবাস দেখা, সেটা আমরা জানি। সিলেবাস দেখার পরে যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা তোমাদের হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘাটা। দেখো, সফলতার যে ফুটপ্রিন্ট বা যেটা পায়ের ছাপ, সেটা হচ্ছে একমাত্র প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তোমাকে কি করতে হবে? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে সেটাকে ভালো মতন খুঁটিয়ে অ্যানালাইসিস করতে হবে। ম্যাম, এটাই আমার সাজেশন হবে ছাত্রছাত্রীদের জন্য। তাহলে এই যে স্যার বললেন যে খুঁটিয়ে দেখা, এই যে ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ, মানে বিগত বছরের প্রশ্নগুলোকে দেখে যাওয়া, তো স্যার আমরা তো বিগত বছরের প্রশ্ন করিয়েছি, কোন সালের করালাম একটু বলুন। একদম, তোমরা দেখবে দুটো ভিডিও অলরেডি চলে এসেছে। বিদেশ স্যার যেহেতু ছিলেন না, উনি ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়েছিলেন, তো সেই জন্য জিকের পার্টটা আমি আর ম্যাডাম 2019-এর যে দুখানা শিফটে পরীক্ষা হয়েছিল, সেই দুখানা শিফটে কিন্তু অলরেডি আমাদের করানো হয়ে গেছে। এবং আজকে আমরা যেটা করব সেটা স্যার বলুন, কোনটা করব আজকে আমরা? আজকে আমরা কি করব? আজকে আমরা তারও আগের যে আবার পরীক্ষা হয়েছিল, মানে ঠিক তার থেকে আরো 4-5 বছর আগে, মানে 19-এর থেকে 4-5 বছর আগে, মানে 14 সালে, মানে 14-তে নোটিফিকেশন বেরিয়েছে, 15-তে হয়েছে পরীক্ষা, তো তার যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি স্যার জিকে থেকে 40টা প্রশ্ন আসে পিএসসি ক্লার্কশিপের, তো আমরা 2014 সালের প্রশ্নপত্রটা আজকে খুঁটিয়ে দেখব, জানবো, এবং ওই প্রশ্ন থেকে আরও কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এবং খুব সুন্দরভাবে আমরা তিনজনে বুঝিয়ে দেব যে কোন টপিকগুলো বারবার পিএসসি রিপিট করছে এবং বারবার তোমাদেরকে, মানে তোমাদের যেহেতু পরীক্ষা দেবে তোমরাও কমন পাবে, তো খুব ভালো করে দেখো। আশা করছি এই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি দেখলে তুমি অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং পরীক্ষায় প্রশ্ন এখান থেকে কমন পাবে। তো চলুন স্যার আমরা তিনজনে মিলিয়ে ভিডিওটা শুরু করি। তো চলে আসুক প্রথম প্রশ্ন, দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, প্রথম প্রশ্ন আমার প্রশ্ন রয়েছে, বলতে চেয়েছে শান্তিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের বিপুল জনতার মধ্যে জেনারেল ডায়ার কেন গুলি চালিয়েছিল? দেখো, এই প্রশ্নটা থেকেই না অনেকগুলো প্রশ্ন পরীক্ষায় এসেছে। যেমন অনেক প্রশ্ন এরকম আমি দেখেছি বিভিন্ন পরীক্ষায় এসেছে যে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কে বলেছিল গুলি চালাতে। দেখো, উত্তর আমরা পেয়ে গেছি এখান থেকে যে জেনারেল ডায়ার গুলি করার জন্য বলেছিল। এবার প্রশ্নটা হচ্ছে কেন বলেছিল? আমরা দেখেছি এই জালিয়ানওয়ালাবাগে একটা জায়গা যেখানে কিছু ভারতীয়রা তারা কিছু আন্দোলন করছিল এবং সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, এবং তারা নিরস্ত্র ছিল, মানে হাতে কোনো রকম অস্ত্র তাদের ছিল না। এবার তাদেরকে ভয়ে দেখানোর জন্য কে এই যে জেনারেল ডায়ার কি গুলি চালায়। সালটা কত পরীক্ষা জানতে চায়, প্রচুরবার পরীক্ষায় এসেছে। কত? 1919 সাল। ডেটটাও জানতে চায়, ডেটটা হচ্ছে 13ই এপ্রিল। এই তারিখে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়। এখানে আমরা দেখি অপশান আমাদেরকে কি বলতে চেয়েছে এই প্রশ্ন সংক্রান্ত। বলছে ভারতীয়দের শাস্তি দেওয়ার জন্য, সামরিক বিধিভঙ্গের প্রতিশোধ নেওয়ার জন্য, ভারতীয়দের মনে সন্ত্রাস ও ভয় সৃষ্টি করার জন্য, নাকি জনতার ভিড় ছত্রভঙ্গ করার জন্য। দেখো, আমি কিন্তু অলরেডি উত্তর বলে দিয়েছি, যারা যারা জেনেছো কমেন্টে উত্তর আমাকে জানাও যে কি হবে উত্তর। আচ্ছা, বলে দিই আমি। 3 নাম্বার হচ্ছে এই যে ভারতীয়দের মনে সন্ত্রাস এবং ভয় সৃষ্টি করার জন্য গুলিটা চালানো হয়েছিল। তো এই হচ্ছে উত্তর। চলো দেখি পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, ভারতের কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন? দেখো, গান্ধীজির সাথে না এই সত্যাগ্রহ আন্দোলনটা ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো পরীক্ষায় প্রশ্ন দেয় যে সত্যাগ্রহ আন্দোলন কোথায় হয়েছিল? তো আমরা প্রত্যেকেই জানি যে বিহারের চম্পারণ নামে একটি জায়গায় এই আন্দোলন হয়েছিল। মূলত এই আন্দোলনটা কৃষকদের জন্য গান্ধীজি কিন্তু করেছিলেন, বিশেষ করে নীল চাষিদের উপর যে অত্যাচারটা হচ্ছিল সেই কারণে। দেখো অপশানে কি দিয়েছে, ডান্ডি, আহমেদাবাদ, চম্পারণ না খেদা। তো উত্তর কি হবে বলেই তো দিয়েছি, উত্তর হবে হচ্ছে চম্পারণ। চলো পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন স্যারের প্রশ্ন। স্যার পরের প্রশ্ন বলুন আপনি। দেখো, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে ভারতের সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণ কর্তৃত্বের উৎস হলেন। দেখো, আমাদের সংবিধান নিয়ে যদি ছোট কিছু কথা বলি, আমাদের সংবিধানের মেইন উৎসই হচ্ছে, আমাদের সংবিধান হচ্ছে বাই দ্য পিপল ফর দ্য পিপল, মানে মানুষের জন্য এবং মানুষের দ্বারা।
তাই মানুষ কি করে, মানুষ কি জানি আমরা যে মানুষ প্রত্যেক 5 বছর অন্তর কিন্তু নিজের ভোটাধিকার, যে ভোটের যে ক্ষমতা, তার মাধ্যমে সরকারকে ইলেক্ট করে, সে কেন্দ্র বা রাজ্য সরকারে। তাই এটার ক্ষেত্রে কি হবে, সংবিধান প্রণয়ন, কার্যকর এবং গ্রহণের কর্তৃত্বের উৎস হচ্ছে ভারতের জনগণ। আমরা যদি ভারতের প্রস্তাবনা দেখি, সেখানে আমরা দেখতে পারবো একদম প্রথমেই লেখা থাকে যে আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া দিয়ে কিন্তু শুরু হয়। তো এটাই হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট আমরা প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের প্রথম যুগ্ম ফ্রন্টের মুখ্যমন্ত্রী ছিলেন কে? ঠিক আছে, এটা একটা পশ্চিমবঙ্গের ইতিহাসের প্রশ্ন বলতে পারো। তো এটা সঠিক উত্তর দেখো কি হবে, এটা সঠিক উত্তর হবে অজয় কুমার মুখোপাধ্যায়। তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম যুগ্ম ফ্রন্টের সরকারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাছাড়া এখানে আরও একটা প্রশ্ন তোমাদের জানতে চাইতে পারে যে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? দেখো সঠিক উত্তর কি হবে, প্রফুল্লচন্দ্র রায়, না ঘোষ হবে। প্রফুল্লচন্দ্র ঘোষ হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। বোঝা গেল? এরকম প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছে, তাহলে এরকম প্রশ্ন কিন্তু আবারও আসতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গের একটু ইতিহাস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা কারা ছিলেন, এইগুলো আমরা একটু জেনে রাখবো। কিন্তু নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলছে যে সন পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী ছিল তা হলো, মানে ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে এখন তো বর্তমানে আমাদের রাজধানী হচ্ছে দিল্লি, দিল্লির আগে কলকাতা কিন্তু ভারতের রাজধানী ছিল। তো এই যে কলকাতা থেকে দিল্লি রাজধানীতে রূপান্তরিত হচ্ছে কত সালে জানতে চেয়েছে। উত্তরটা তোমাদেরকে বলি, এই যে 1911 দেখছো, এই সালে কিন্তু কি হয়েছিল, রাজধানীটা রূপান্তর হয়ে কলকাতা থেকে দিল্লিতে শিফট করছে। এবার এই যে 11 সাল দেখছো, শুধুমাত্র যে রূপান্তরিত হচ্ছে তা না, এই সময় আমরা দেখবো যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল। 1905-এর বঙ্গভঙ্গটাও রদ হয়েছিল কত সালে না, এই 1911 সালে। প্রশ্ন খুব ঘুরিয়ে ঘুরিয়ে দেয়, তো সেক্ষেত্রেই জানিয়ে দিলাম। তো পরের প্রশ্ন দেখে নিই, পরের প্রশ্ন কি বলছে, এটাও আমার প্রশ্ন। বলছে কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনা করেন? সেই ছোট্ট থেকেই প্রশ্নের উত্তর প্রত্যেকেই করছো, তো নিচে যারা যারা জানো কমেন্ট সেকশনে কমেন্ট করো। দেখো লর্ড কার্জন, ওয়েলেসলি, লর্ড বেন্টিং, লর্ড লিপন, আমরা প্রত্যেকে জানি যে কে হবে না, ওয়েলেসলি হবে। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপনা করেছেন ওয়েলেসলি। কত সাল পরীক্ষায় দিয়ে দেয়, খুব সুন্দর মনে রাখবে, 1800, মানে হচ্ছে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু স্থাপনা হচ্ছে। পরের প্রশ্ন যদি চলে আসি, পরের প্রশ্ন স্যার আপনার প্রশ্ন রয়েছে স্যার, বলুন। দেখো পরের প্রশ্ন দিয়েছে সায়েন্স থেকে, দেওয়া আছে এখানে ভরবেগ এবং এখানে ভার হবে, ভরবেগ এবং ভার কীরকম রাশি? আমরা জানি সবাই দুরকম রাশি হয়, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। সঠিক উত্তর হবে দুটোই হচ্ছে ভেক্টর রাশি এখানে। তাহলে অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে গেল। আমরা কাকে বলি ভেক্টর রাশি? যার মান এবং অভিমুখ দুটোই আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি, এবং যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে আমরা স্কেলার রাশি বলি। বিভিন্ন রাশির নাম দিয়ে দেয় এরকমভাবে, হ্যাঁ তোমার এই রাশিগুলো কি, কোন রাশি বলো, কার্য কোন রাশি বলো, কার্য স্কেলার রাশি, বল কীরকম রাশি বলো, বল হচ্ছে ভেক্টর রাশি। এই টাইপের প্রশ্ন বারংবার দিয়ে দেয়, ঘুরিয়ে কোশ্চেন দিয়ে দেয়, নিচের কোন রাশিটি ভেক্টর রাশি 3-4টে বলে দিল, তোমাকে বলতে হবে যে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। এই বেসিক জিনিসপত্র থেকে প্রশ্ন দিয়েছে এখানে, খুবই সোজা প্রশ্ন এটা। তো এই জিনিসপত্রগুলো আমাদের জানতে হবে, মানে এই টপিকটা আমাদের বুঝতে হবে। এই টপিকটা হচ্ছে ইউনিট সিস্টেম, ঠিক আছে? ইউনিট সিস্টেমটা আমাদের ভালো করে তার মানে পড়তে হবে। আমরা পরের প্রশ্ন দেখে নিচ্ছি কি বলেছে। পরের প্রশ্ন বলেছে দেখো, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের কি হয়? হাত ঘড়িতে আমরা দম দেওয়া দেখেছি, এখন আর হাত ঘড়ি সেই হাত ঘড়ি নেই। আমরা যখন দাদুদের আমলে হাত ঘড়ি দেখবো না, আমরা দেখেছি অলরেডি, ঠিক আছে? অনেকের বাড়িতে হয়তো রয়েছে বা খারাপ হয়ে গেছে। তো আমার বাড়িতে এরকম একটা রয়েছে যে সকালবেলা উঠে দম দিয়ে দেওয়া হতো, তারপরে টাইমটা সেট করে দেওয়া হতো, সারাদিন চলতো, ঠিক আছে? ড্যাং ড্যাং করতে করতে চলতো, কিন্তু আবার কী হতো, পরের দিনকে আবার দম দিতে হতো। ওখানে ব্যাটারি সিস্টেম ছিল না, ব্যাটারি কিনতে হতো না। ওখানে কী করতো, ওখানে হচ্ছে তোমার এই দম দিলে পরে কী হতো, একটা ভেতরে স্প্রিং সিস্টেম ছিল, স্প্রিংটাকে চেপে দিত, আর সারাদিন ধরে আস্তে আস্তে স্প্রিংটা ওখানে বাড়তো। তাহলে ওখানে কী সঞ্চিত হতো, ওখানে স্থিতিশক্তিকে আমরা সকালবেলা সঞ্চিত করে দিতাম, ঠিক আছে? আমার দাদুরা কী করতো, স্থিতিশক্তি সঞ্চিত করে দিত, এবং ওটা আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তর হয়ে যেত। তার মানে হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের কী বৃদ্ধি পেত, স্থিতিশক্তি বৃদ্ধি পেত। তার মানে এখান থেকে কোশ্চেন দিয়েছে যে টপিকের উপরে, সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। তাহলে কার্যক্ষমতা শক্তি এই চ্যাপ্টারটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, যে শক্তির ইউনিট কী, কার্যের একক কী, কার্যের গাণিতিক রূপ কী, এই টাইপের জিনিসপত্রগুলো এই টপিক থেকে তোমাকে পড়তে হবে। মানে এর আশেপাশে জিনিসগুলো থেকে যদি কোশ্চেন দিয়ে দেয়, তার মানে এটাই দিয়ে দেবে। কারণ এক্সামিনার কী করে, এক্সামিনার যখনই প্রশ্নপত্র তারা বানায়, তারাও কিন্তু আগের বছরের প্রশ্নপত্র দেখছে। কারণ 2015 সালের প্রশ্ন, এটা 2015 সালের প্রশ্ন যে বানিয়েছিল যে এক্সামিনার, এবার হয়তো সে নেই। তাহলে অন্য কেউ যখন বানাচ্ছে, অন্য এক্সামিনার, তারা কী করবে, তারা হচ্ছে 2015, 2019 এই সমস্ত প্রশ্নপত্রগুলো দেখবে এবং সেই টপিকগুলো থেকে, আশেপাশের টপিক থেকে কিন্তু প্রশ্ন দেবে। আচ্ছা চলো আমরা পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্ন রয়েছে বিদেশ স্যারের প্রশ্ন। স্যার আসুন। আচ্ছা স্যার আপনি একটু দাঁড়ান, আমরা একটু ম্যাডামকে ডেকে নিচ্ছি। ম্যাডাম আপনি একটু আসুন। তো
তো এই আমরা তিনজন, তোমরা সবাই জানো যে আমরা জিকে পার্টটা আমরা এই তিনজন স্যার ম্যাডাম মিলে করাই। তো সেখান থেকে আজকে আমরা যে বিদেশ স্যারের তিনি জয়েনিং করছেন এমটিএসে, তো তার জন্য আমরা দুজন মিলে ম্যাডাম এবং আমি বিদেশ স্যারকে অসংখ্য কংগ্রাচুলেশন জানাচ্ছি। ম্যাডাম আপনি কিছু বলুন। হ্যাঁ স্যার, আমি ভিডিওর প্রথমেই যেটা বললাম যে তোমাদেরকে জানাবো যে কেন 2019 সালের প্রশ্নপত্র করানোর সময় আমি এবং প্রসেনজিৎ স্যার ছিলাম। তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছো বিদেশ স্যার কোথায় গেল। তো বিদেশ স্যারের ডকুমেন্ট ভেরিফিকেশন ছিল, তো বিদেশ স্যার নিজেই বলুক আর বাদ বাকি বিষয়টা। স্যার বলুন আপনি। দেখো, এই বিষয়ে আর বিস্তারে কিছু বলার নেই, এনে কিন্তু একটা ডিটেলস ভিডিও গেছে, তোমরা যারা দেখোনি তারা চ্যানেলে গিয়ে দেখতে পারো, ভিডিও আছে। আমি কিন্তু এমটিএস জয়েন করছি, এই বিষয়ে আমার কিছু বলার নেই। আর স্যার আর ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি স্টুডেন্টের পক্ষ থেকে একটুখানি বলতে চাই, যেহেতু আমাদের সুজন স্যার আমাদের সামনে রয়েছেন, তো স্যারকে আমি একটু ডাকবো। স্যার আপনি একটু আসুন। স্যার আপনার দাবি জানানোর জন্য স্যারকেই রাখতে না, হয়েছে? আমার দাবি নয়, অ্যাকচুয়ালি কিন্তু আমার দাবি নয় স্যার, ঠিক আছে। আমি স্টুডেন্টদের পক্ষ থেকে বলছি যে প্রত্যেকটা স্টুডেন্টদেরই আমাদের যে কমেন্টে আসে দাবি করে যে আমাদের কিছু স্পেশাল স্যার অফার, বলুন কি দাবি, যে স্পেশাল অফারের কথা বলে, যে আমাদের কিছু কমান, আমাদের যে কোর্সে জয়েন করার জন্য এ করে, ঠিক আছে। তো বিদেশ স্যার বলতে চাইছেন যে বিভিন্ন আমাদের যে পেইড কোর্সগুলো আছে, অ্যাপে যে কোর্সগুলো আছে, সেই কোর্সে কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করা হোক একদম বিদেশ স্যারের জয়েনিং উপলক্ষে, তাই তো? হ্যাঁ, বলে না যে হ বললে হাওড়া বুঝে যায়, ঠিক আছে। আমাদের সুজন স্যার কিন্তু হ বললে হাওড়া বুঝে যায়, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে। তো অবশ্যই ম্যাডাম আপনি কি বলেন? আমাদের এটা তো আমরা দাবি রাখতে পারি স্যারের কাছে যে বিদেশ স্যারের জয়েনিং হিসেবে, ঠিক আছে, আমাদের স্টুডেন্টদের জন্য কিছু স্যার আপনি ছাড়ের ব্যবস্থা করুন। হ্যাঁ অবশ্যই স্যার, এটা কিন্তু ছাত্রছাত্রীরা বলেই থাকে। তো আমার মনে হয় যে এই স্যারের যে দাবিটা, এটাকে একদম স্টুডেন্টদের হয়ে আমরা মেটাই। তো আপনি কিছু, আমরা জানি না আজকে কিছু করতে হবে বিদেশ স্যারের উপলক্ষে, আমরা এটা চাই, এই দাবি আপনারা, ঠিক আছে। অবশ্যই স্যার তোমাদের হয়ে দাবি রেখেছেন, ম্যাডাম দাবি রেখেছেন, অবশ্যই সেই দাবি আমি পূরণ করব। তো যারা এতদূর ভিডিওটা দেখেছো, শুধুমাত্র তাদের জন্য এই অফারটা আমি দিচ্ছি, ঠিক আছে। যারা আগে বেরিয়ে গেছে তারাও পাবে না, আর অন্য কোনো ভিডিওতেও এই অফার আমি দেবো না, শুধুমাত্র তাদের জন্য যারা এতদূর এখনও অবধি এই ভিডিওতে আছো, ঠিক আছে। আমি ইনস্ট্যান্ট একটা কুপন কোড তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে বিদেশ স্যার আছেন, ঠিক আছে, অতসী ম্যাডাম আছে এবং প্রসেনজিৎ স্যার আছে, ঠিক আছে। বিফোর বিদেশ। আচ্ছা, চলো আমি এখান থেকে বি নিলাম। এ ফর অতসী ম্যাম, এ ফর অ্যাপেল, এ ফর অতসী ম্যাম হয়, ঠিক আছে, ছোটোবেলার মতন। এখানে এ নিলাম, আর পি ফর প্রসেনজিৎ স্যার, ঠিক আছে। বাপ হয়ে গেল, দেখো বাপ, বিএপি বাপ। চলো আমি তোমাদেরকে দিচ্ছি 200 টাকা ডিসকাউন্ট দিলাম। স্যার তো হবে না স্যার, একটু বাড়ান স্যার, আর একটু বাড়াবো না? ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। প্রসেনজিৎ স্যার যখন বলেছে, হিউজ তোমাদেরকে একটা ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি। আমি এই মুহূর্তে তোমাদের জন্য একটা কুপন বানাচ্ছি। বিএপি একসঙ্গে লিখবে, কোনো রকম গ্যাপ দেবে না। 400 ইউজ করবে, ঠিক আছে। বিএপি 400 ইউজ করবে। আমাদের ইউস্টাডি অ্যাপের মধ্যে যত রকম কোর্স আছে, যে কোনো কোর্সে তুমি এটাকে ইউজ করবে, তুমি ইনস্ট্যান্ট পুরো একদম ফ্ল্যাট 400 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। এটা খুব বড় একটা সুযোগ, অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা মনে করছো প্রস্তুতি নেবে সঠিকভাবে, তারা অবশ্যই নাও। বাকি স্যার ম্যাডামদের কাছে আমি আবার হ্যান্ড ওভার করছি, অবশ্যই। বাকিটা অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে, আমাদের এই দাবিগুলো রাখার জন্য। আমরা যখন কিছু দাবি করি না স্যারের কাছে, ঠিক আছে, স্যার কিন্তু সেটা রাখার চেষ্টা করে, এবং আজকে আমরা সবাই স্টুডেন্টদের পক্ষ থেকে দাবিটা করলাম। তোমরা অবশ্যই কমেন্টে বলবে এবং অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হবে। একটা সুযোগ আমরা তোমাদের জন্য করে দিলাম, ঠিক আছে, এটা তোমরা কাজে লাগাও। তো অবশ্যই তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি, আমি এবং বিদেশ স্যার নিয়ে সমস্ত, মানে আমি এবং বিদেশ স্যার মিলে পুরো ডিটেলস আমরা ভিডিও বানিয়েছি। যে ভিডিওটা তোমরা শুধু যে দেখছো যে বিদেশ স্যার চাকরি পেয়েছে, সেটা না উদ্দেশ্য। আমরা ভিডিওটা এই জন্য বানিয়েছি, ওই ভিডিওর থেকে যাতে তোমরা অনেক কিছু শিখতে পারো। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, সেটা যে কোনো এক্সামের জন্যই হতে পারে, যে কোনো চাকরির জন্য হতে পারে, তোমরা ওই ভিডিওটা দেখলে অনেক কিছু তথ্য জানতে পারবে, অনেক কিছু বিষয় বুঝতে পারবে, যেগুলো তোমাকে সফলতা দোরগোড়ায় পৌঁছাতে অনেক অংশে হেল্প করবে, ঠিক আছে। বাকি তোমার উপর ছেড়ে দিলাম। আর এই অ্যাপ সম্বন্ধে বা কোর্স সম্বন্ধে যদি কোনো কিছু জানা থাকে, কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও, ঠিক আছে। তো আমি স্যার ম্যাডামদের কাছে আবার হ্যান্ড ওভার করছি, ওনারা যেমন ক্লাস কন্টিনিউ করছিলেন আপনারা করুন, ঠিক আছে। স্যার এর মধ্যে আমি একটা কথা বলতে চাই, যে কথাটা হচ্ছে এই যে বাপ 400 স্যার দিয়েছে ডিসকাউন্ট। আচ্ছা বলি, তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য কিন্তু ব্যাচ স্যার বলুন ইতিমধ্যেই আমাদের লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা সেক্ষেত্রে আমি তো বলবো পিএসসি ক্লার্কশিপের জন্য এখন থেকে পড়াশুনো করো। হ্যাঁ, এবার পিএসসি ক্লার্কশিপটা না আমরা শুধুমাত্র পিএসসি ক্লার্কশিপের জন্য রাখিনি স্যার, বলুন ফুড এসআই এবং মিসলেনিয়াস। যদি যারা ওয়েস্ট বেঙ্গলের পড়ছো, তারা এই তিনটের জন্য ওই একটা নিয়েই এনাফ। অনেকে বলে আমি তো বলবো এটা এই কোর্সের মাধ্যমে তোমরা যদি পুলিশ দাও, পুলিশের জন্য কিন্তু কভার হচ্ছে। বিভিন্ন এক্সাম যা দিচ্ছ তার জন্যই কিন্তু এই 1
মানে স্টপ সলিউশন বলতে পারো তোমরা, যে একটাতেই কিন্তু মোটামুটি সব। তারপরে স্যার একটা কথা, আমরা না এভাবে পড়িয়েছি, ঠিক আছে, বিশেষ করে আমরা জিকের ক্ষেত্রে বলি, ম্যাথ এবং রিজনিং তো রয়েছেই, হ্যাঁ আমরা না একদম বেসিক থেকে শুরু করেছি। এরকম অনেক ছাত্রছাত্রীরা রয়েছে স্যার যারা কিছু জানে না, মানে ধরুন সায়েন্স নিয়ে পড়েছে ম্যাডাম, সায়েন্স হচ্ছে তোমার নিয়ে পড়েনি, মানে ক্লাস 10 অবধি হয়তো পড়ার পরে আর্টসের ব্যাকগ্রাউন্ডে চলে গেছে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, কমার্সে চলে গেছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু সায়েন্সটা প্রবলেম হয়ে যায় পরে পড়তে গেলে। তো আমি সেখান থেকে দেখতে গেলে একেবারে বেসিক থেকে পড়িয়েছি, যারা কিছু জানে না সেই লেভেল থেকে পড়িয়েছি, এবং একেবারে অ্যাডভান্স লেভেল অবধি নিয়ে গেছি, যেখানে মানে যাই প্রশ্ন আসুক না কেন সে তার সঠিক উত্তর কিন্তু করতে পারবে, কিন্তু কষ্টসৃষ্ট করে পড়তে হবে, তাকে পড়তে হবে, পুরো কোর্স কমপ্লিট করতে হবে। অনেকেই না পুরো কোর্স কমপ্লিট না করে বলে যে ও কোনো চাকরি পাওয়া যায় না, চাকরি পাওয়া সম্ভব না। এই তো বিদেশ স্যার রয়েছে, প্রসেনজিৎ স্যার রয়েছে এবং আমি রয়েছি, আমরা তিনজন প্রত্যেকেই নিজেদের ফিল্ডের চাকরি ক্র্যাক করে দাঁড়িয়ে রয়েছি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, সব যেটা পড়ছো না, একটা যদি বইও পড়ো না, সেই বইটাকেই খুব ভালো করে শেষ করো। তো আমাদের কোর্সটাকে আমি বলবো খুব ভালো করে শেষ করো, তাহলে দেখবে মানে একটা জিনিসই বারবার করে রিভাইজ করো, তাহলে দেখবে ওর বাইরে আর কিছু হয় না। তো চলুন স্যার পরের প্রশ্নগুলো আমরা দেখতে থাকি, নইলে অনেক বড় হয়ে যাবে বলতে থাকি। একদম। পরের প্রশ্ন যাওয়ার আগে স্যারকে একটু থ্যাংক ইউ বলবো। স্যার একটা সুন্দর অফার দিলেন তোমাদেরকে, আর আমি বলবো তোমরা সবাই এটাকে উপভোগ করো, মানে এটাকে ইউজ করো, ইউটিলাইজ করো, ফুললি ইউটিলাইজ করতে পারলে আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের সফলতা কিন্তু খুব কাছে চলে আসবে। তো চলো দেখে নিই আমাদের নেক্সট প্রশ্ন। দেখে না, কুপন কোডটা তোমরা লিখে রাখো কোথাও, কারণ এটা কিন্তু ভিডিওর পরে আর তোমরা নাও দেখতে পারতে পারো। তো দেখো পরের প্রশ্ন আমাদের কি রয়েছে, দেখো প্রশ্ন বলেছে লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হলো কত? পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত, এটাই হচ্ছে প্রশ্ন। দেখো এগুলো কিছু তথ্য বেসড কোয়েশ্চেন বলতে পারো, মানে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, এর মধ্যে কিন্তু কোনো কনসেপ্ট নেই, মানে হাতি ঘোড়া কি বুঝতে হবে না কিছুই। এই কিছু তথ্য কিন্তু বারংবার পরীক্ষা রিপিট করে। এই কিছু তথ্য, এই যে পশ্চিমবঙ্গের টোটাল লোকসভা আসন কত, দেখো এটা খুব সোজা, যদি জানো তাহলে একদম ছাক্কা নম্বর। 42টা কিন্তু টোটাল আসন সংখ্যা লোকসভাতে রয়েছে পশ্চিমবঙ্গের তরফ থেকে। এই তথ্যটা কিন্তু চট করে চেঞ্জ হবে না, হবে এটা 2026 হবে, কিন্তু এখন চেঞ্জ হচ্ছে না, তার আগে তোমরা প্রত্যেকে চাকরি পেয়ে যাচ্ছ। তাহলে 42টা হচ্ছে লোকসভা সংখ্যা এবং 16টা হচ্ছে রাজ্যসভা সংখ্যা। এইগুলো কিন্তু ভালো মতন একটু মাথায় ঢুকিয়ে নিয়ে যেতে হবে। তাছাড়া লোকসভা সিট সংখ্যা কত, এটা তোমরা কমেন্ট করে জানাও যে লোকসভা সিট সংখ্যা কত রয়েছে বর্তমানে। এবং একটা কথা তোমাদের জানাই, দেখো নতুন যে পার্লামেন্ট তৈরি হয়েছে সেই পার্লামেন্টে কিন্তু লোকসভার সংখ্যা হিউজ বেড়েছে, যদিও ততগুলো এমপি এখনো তৈরি হয়নি, সেটা হবে পরবর্তীকালে, কিন্তু বর্তমানে যেটা আসন সংখ্যা মোটামুটি হয়ে গেছে সেটা হচ্ছে 888 এই 888টা সিট কিন্তু এখন লোকসভার হতে চলেছে নতুন পার্লামেন্টের আন্ডারে। বোঝা গেল? এই তথ্যগুলো কিন্তু একটু মাথায় বসিয়ে নাও। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন কি রয়েছে। নেক্সট বলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর নাম হলো কি? বুঝতে পারছি টপিক অ্যানালাইসিসটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে? এই কোয়েশ্চেনটাই যে পরে এবার আসবে তার গ্যারান্টি কিন্তু আমি নেবো না, কিন্তু এই টপিকটা থেকে যে প্রশ্ন আসতে পারে এর গ্যারান্টি আমি নিতে পারি। এটা হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্স, ঠিক আছে? ক্যাবিনেট মিনিস্টার্স অর্থাৎ যে ভারতকে চালাচ্ছে, এত বড় দেশটাকে কারা চালায়? মিনিস্টাররা চালায়। তার মধ্যেও প্রধান ভূমিকা কারা পালন করে? ক্যাবিনেট মিনিস্টাররা। তো ক্যাবিনেট মিনিস্টার থেকে কিন্তু প্রশ্ন আসবে। এটা কি করেছিল? প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টার কে? বর্তমানে কে রয়েছেন আমরা জানি, রাজনাথ সিং কিন্তু রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। তাছাড়া ফাইন্যান্স মিনিস্টার কে রয়েছে? নির্মলা সীতারামন। রোডস অ্যান্ড হাইওয়ে মিনিস্টার কে রয়েছেন? নিতিন গাডকারি রয়েছেন। এই যে ছোটোখাটো যেগুলো আমাদের জানতে হয়, এই নর্মাল তথ্য, এগুলো কিন্তু ইজি তথ্য, একবার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে, এগুলো একটু দেখে যাবে। ক্যাবিনেট মিনিস্ট্রি, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজনাথ সিং। যদিও এটা তখনকার সময়কার মানোহার পরীক্ষার একটা উত্তর হয়েছিল, কিন্তু এখন তো সেটা আর ভ্যালিড নয়। তো নেক্সট প্রশ্ন আমরা দেখিনি। নেক্সট রয়েছে ম্যামের প্রশ্ন। ম্যাম বলছে কাঞ্চনজঙ্ঘা পর্বত শৃঙ্গটি অবস্থিত, মানে কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? এবার একটু কাঞ্চনজঙ্ঘার সম্বন্ধে বলি। আমাদের ভারতের দ্বিতীয় উচ্চতম যদি বলে থাকি শৃঙ্গ কি রয়েছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কোথায় অবস্থিত? এটা কিন্তু সিকিমে অবস্থান করছে, এবং যদি পুরো পৃথিবীর বলতে হয় তাহলে কিন্তু পৃথিবীর মধ্যে 3য় নম্বর পজিশন হোল্ড করছে এই কাঞ্চনজঙ্ঘা। এবার এর উচ্চতা অনেক সময় জানতে চায়, তাই এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 8598 মিটার, এর হচ্ছে উচ্চতা। তাহলে উত্তর আমাদের কি হচ্ছে? উত্তর হচ্ছে এটা সিকিমে অবস্থান করছে। এবার দিতে পারে যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। এবার সান্দাকফুর আমাদের উচ্চতা কত? তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানো, এটা কিন্তু জানাটা উচিত বা দরকার। এর পরের প্রশ্নটা দেখবো আমরা, পরের প্রশ্নটা কি রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন আমারই প্রশ্ন। বলছে আয়তনের দিক থেকে
ভারতের বৃহত্তম রাজ্যটি হলো, মানে কোন রাজ্য সব থেকে বড় জানতে চেয়েছে। এর জন্য না আমাদেরকে একটু ম্যাপটা পড়তে হবে। ভূগোল মানেই হচ্ছে ভারতের ম্যাপটা জেনে নেওয়া কোন রাজ্য কোথায় রয়েছে। তোমার মাথার মধ্যে যদি একটা মাইন্ড ম্যাপ থাকে যে এই রাজ্য এরকম, তাহলে অনায়াসেই উত্তর দিতে পারবে। যদি ম্যাপ কেউ জেনে থাকো, বা আমিও ম্যাপ করিয়েছি, ইওর স্টাডি চ্যানেলেই রয়েছে, ভিডিও দেখতে পারো, ট্রিক্সের ছলে পড়িয়েছি, তাহলে উত্তর বলতে পারবে অনায়াসে রাজস্থান সব থেকে বড় আয়তনের দিক থেকে রয়েছে। এবার প্রশ্ন ধরো এই প্রশ্নটাই তো রিপিট করবে না, এই সংক্রান্ত কী প্রশ্ন আসতে পারে যে সব থেকে ছোট কোনটা, ছোট রাজ্য কোনটা, তাহলে উত্তর হবে কি আমাদের গোয়া হচ্ছে সব থেকে ছোট। এরকমও প্রশ্ন আমাদের দিতে পারে যে আয়তনের দিক থেকে এটা বলতে পারে যে কোনটা সমুদ্র তটবর্তী, মানে সমুদ্র বাউন্ডারি স্পর্শ করছে, বা সব থেকে বড় সমুদ্রের কাছে বাউন্ডারি সব থেকে বড় কোন রাজ্যের, তাহলে উত্তর হবে কি আমাদের উত্তর হবে কিন্তু গুজরাটের। তো চলো এর পরের প্রশ্নটা দেখবো। তার আগে একটা কথা বলি যে এই টপিক থেকে কিন্তু 2019-এও আমরা প্রশ্ন আসতে দেখেছি, সুতরাং টপিকগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা কার? আমাদের প্রসেনজিৎ স্যারের। স্যার প্রশ্নটা করে দিন ওদেরকে। একদম সোজা প্রশ্ন দিয়েছে সায়েন্স থেকে 2015-তে যে প্রশ্নগুলো এসেছে, বুঝতে পারছো। তো যারা আমার কাছে পড়েছো তারা তো জানোই যে কত সোজা মানে টপিকগুলো দিয়েছে। ইউনিট সিস্টেম থেকে প্রশ্ন দিয়েছে। এখানে দিয়েছে এলপিজির মুখ্য উপাদান হলো, এলপিজির মুখ্য উপাদান কি সবাই জানে, এটা বিউটেন হবে। তো এলপিজির মুখ্য উপাদান বিউটেন, এবং এর সঙ্গে সঙ্গে তোমাদের জানতে হবে এলপিজির ফুল ফর্ম কি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তোমরা সবাই জানো যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে ফুল ফর্ম। এবং সিএনজি দিয়ে একটা কোশ্চেন দিয়ে দেয়, এলপিজি আসলে সিএনজিও আসে। তো সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। তাহলে দেখো এখান থেকে পেয়ে গেলাম কি এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি পেয়ে গেলাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর প্রধান উপাদান মিথেন, আর এলপিজির হচ্ছে বিউটেন পেয়ে গেলাম। পরের প্রশ্ন আমরা দেখে নিই। বলেছে পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো, ঠিক আছে, সেই ছোট ছোট বাচ্চারাও জানে এটা। পেন্সিলে ব্যবহৃত পদার্থর নাম কি? পেন্সিলে যে পদার্থটা থাকে যার সাহায্যে আমাদের লেখা হয়, শীষ বলি আমরা যাকে, সেটা হচ্ছে গ্রাফাইটের তৈরি হয়। কি হয়? গ্রাফাইটের তৈরি হয়। গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ। এবং এর সঙ্গে সঙ্গে মনে রাখবে গ্রাফাইট থেকে, গ্রাফাইট তাপ এবং তড়িতে সুপরিবাহী পদার্থ। পরীক্ষায় দিয়ে দিয়েছে কোশ্চেন যে তাপ এবং তড়িতে সুপরিবাহী পদার্থের নাম বলো। নিচের কতগুলো অপশান দিয়ে দেবে, তখন তোমাকে বলতে হবে তাপ এবং তড়িতে সুপরিবাহী কোনটা, না গ্রাফাইট হয়ে যাচ্ছে। এবং পরীক্ষার সঙ্গে দিয়ে দেবে যে তাপ এবং তড়িতে সুপরিবাহী অধাতুর নাম বলো, তখন অধাতুর নাম বলে কি বলবে? গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে একটা অধাতু, কারণ কার্বনের একটা রূপভেদ পেয়ে গেলাম আমরা। পরের প্রশ্নে আমরা চলে আসছি। পরের প্রশ্ন হচ্ছে ম্যাডামের প্রশ্ন রয়েছে। ম্যাডাম পরের প্রশ্ন বলতে চেয়েছে ভারতের উত্তর সীমান্তে, স্যার পেনটা একটু দেবেন, ভারতের উত্তর সীমান্তে বিরাজমান পর্বতটি হলো। আমরা প্রত্যেকেই জানি যে ভারতের উত্তরে কি রয়েছে, হিমালয় পর্বত রয়েছে, ঠিক আছে। তো এই হিমালয় পর্বতের উচ্চতা আমাদের জানতে চাই, যেটাকে মাউন্ট এভারেস্ট আমরা বলে থাকি, 8848। তবে এর ডাটাটা একটু বেড়েছে, কারণ এটা আমরা জানি যে নবীন, আমরা বলতে পারি নবীন একটা পর্বত যেটা ক্রমাগত বেড়ে যাচ্ছে। আমি বললাম না যে 8848, এবার 48-এর আমরা দেখবো যে 49-এর কাছাকাছি হয়তো পৌঁছে গেছে, সেটা ডাটা অনুযায়ী হয়তো প্রকাশ পাবে আমাদের কাছে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে আমাদের হিমালয়। আর মনে রাখবে এটা কিন্তু একটি নবীন পর্বত। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসবো আমরা। পরের প্রশ্ন বলছে সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি হলো। যদি একটু আগের প্রশ্নটা চলে আসো, আমি একটু আগের প্রশ্নটা দিতে বলবো। আগের প্রশ্নটা যদি আমরা আসি তাহলে দেখতে পারবো, আচ্ছা আগের প্রশ্নটায় আমি আসছি। আচ্ছা, আগের প্রশ্নটায় আসলে আমরা দেখবো যে এটাও কিন্তু একটা পর্বত থেকে প্রশ্ন, এবং তার আগে আমার যে প্রশ্নটা ছিল সেটাও পর্বত থেকে ছিল। তো এই পর্বত টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু স্টার মেরে রাখতে হবে ভূগোলের ক্ষেত্রে। এই টপিক থেকে কিন্তু তোমরা আপকামিং যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে সেখান থেকে কিন্তু প্রশ্ন পেতে পারো। আচ্ছা, এরপরে চলে আসছি আমরা কোন প্রশ্নে। আচ্ছা, কি বললাম? সম্ভাব্য সর্বাধিক দ্রাঘিমা রেখাটি হলো। দ্রাঘিমা রেখার মান আমাদের এখানে জানতে চেয়েছে। আচ্ছা, এখানে একটু বলে দিই তোমাদেরকে, 180 ডিগ্রি হচ্ছে আমাদের দ্রাঘিমা রেখার মান, যেটা হচ্ছে অর্ধবৃত্তাকার। এবং নিরক্ষরেখার মান কত আমরা প্রত্যেকেই জানি। নিরক্ষরেখার মান হচ্ছে কত? এই 0 ডিগ্রি হচ্ছে নিরক্ষরেখার মান। অনেক ছোটোবেলায় যখন আমরা পড়াশুনো করেছি নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা এগুলো পড়েছি, এবং আমি আমার ক্লাসে একদম ডিটেলসে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি যে বিষয়গুলো কি। একদম খুব সহজ সহজ বিষয় দিয়েছে। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে? কানপুর যে নদীর তীরে অবস্থিত সেটি হলো। স্ট্যাটিক জায়গা থেকে প্রশ্ন দিয়েছে, নদী তীরবর্তী শহরগুলো, ঠিক আছে। টপিকটা খুব ফেমাস টপিক, বিভিন্ন এক্সাম, এসএসসি বলো, এছাড়া এসএসসি ছাড়াও আরও অন্যান্য এক্সামেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসছে। স্টার মারতে হবে টপিকটাকে। অপশানে দিয়েছে যমুনা নদীর ডান তীরে, গঙ্গা নদীর ডান তীরে, গোমতী নদীর ডান তীরে, না ঘরঘরা নদীর ডান তীরে। মনে রাখবে এই কানপুর শহরটির একদম বলতে পারি কান ঘেঁষে কে বেরিয়ে গেছে আমাদের গঙ্গা নদী। তাহলে উত্তর কি হবে আমাদের? এই যে গঙ্গা নদীর ডান তীরে হচ্ছে কি কোন নদী, মানে কোন শহর বলতে পারি? এই কানপুর।
ঠিক আছে, কানপুর শহরটি রয়েছে। পরের প্রশ্ন যদি চলে আসে, আচ্ছা পরের প্রশ্ন আমাদের বিদেশ স্যারের প্রশ্ন। স্যার পরের প্রশ্নটা আপনি উত্তরটা করিয়ে দিন ওদেরকে। দেখো পরের প্রশ্ন কি বলেছে, দেখো বলেছে ভারতের অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে কে সম্প্রতি নির্বাচিত হয়েছেন। কি বুঝতে পারছি, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ারের একটা টপিক। তৎকালীন সময়ের এটা কারেন্ট অ্যাফেয়ার ছিল, বর্তমানে নেই। এটা অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। তোমাদের দেখবে আমি ইউটিউবে বহুবার করিয়েছি, বিভিন্ন সময় যত আপডেটেড অ্যাপয়েন্টমেন্টই কিন্তু ক্লাস করেছি। টপ 50 অ্যাপয়েন্টমেন্ট যারা বর্তমানে হচ্ছে, আমি কিন্তু আবারও দেবো। তার মানে কি বুঝতে পারছি, অ্যাপয়েন্টমেন্ট টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসছে, বর্তমানে কে কোন পদে নিযুক্ত হয়ে আছেন এটা কিন্তু জিজ্ঞেস করছে। তো দেখো এটা বর্তমানের যদি মানে এটা বলি যে বর্তমানে কে রয়েছেন এই পদে, চিফ ইকোনমিক অ্যাডভাইজার যাকে বলা হয়, অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরম, ইনি কিন্তু রয়েছেন বর্তমানের অর্থনৈতিক উপদেষ্টা। তখনকার সময় কিন্তু ছিলেন অরবিন্দ সুব্রমণ্যম, তিনি কিন্তু তখনকার সময় ছিলেন। তাহলে এই অ্যাপয়েন্টমেন্টস এই টপিকটা একটু দেখে যাবে। কারেন্ট অ্যাফেয়ার কিন্তু সব জায়গায় আসবে, একটুখানি মাথায় ঢুকিয়ে নাও। নেক্সট দেখিনি আমরা কি রয়েছে। দেখো খুব দারুণ একটা প্রশ্ন করেছে, ক্রিয়া জগতের যে ব্যক্তিকে ফ্লাইং সিখ বলা হয় তার আসল নাম কি? তোমরা আশা করি প্রত্যেকেই জানো, এই উত্তরটা আমাকে আশা করি বলতে হবে না। এনার নামে কিন্তু একটা বায়োপিক বা তার জীবনীও কিন্তু একটা বেরিয়েছে সিনেমা আকারে, আমরা জানি। নাম হচ্ছে দেখো মিলখা সিং, ভাগ মিলখা ভাগ নামে তার বায়োপিক, ঠিক আছে। এই ব্যাপারটা একটু দেখে নেবে, এনার নামটা একটু মাথায় ঢুকিয়ে নেবে। তাছাড়া আরও অনেক ক্রীড়াবিদের নাম কিন্তু জিজ্ঞেস করে, তো তোমাদের একটু কিন্তু এগুলো দেখে রাখতে হবে। যেমন ধরো এখন জিজ্ঞেস করে নীরজ চোপড়া কোন কোন ইভেন্টে তিনি কিন্তু গোল্ড মেডেল পেয়েছেন, কত মিটার তিনি কভার করেছেন তার জ্যাভলিন থ্রোতে, বা নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত, এত ইজি প্রশ্ন করে। এরকম বিভিন্ন ক্রীড়াবিদের নাম কিন্তু জিজ্ঞেস করে। তাছাড়া অন্যভাবে জিজ্ঞেস করে, ধরো তোমাদের নেক্সট বার এরকম জিজ্ঞেস করতে পারে, বলতে পারে বলো দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত, বিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত, তারপরে বলতে পারে ধরো আরও এক্সট্রা কোন নাম, ধরো বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে যুক্ত। এরকম বিভিন্ন খেলোয়াড়ের নাম তুলে দিয়ে দেয় যারা ধরো বিভিন্ন ইভেন্টে তাদের কোনো একটা স্বর্ণপদক তারা জিতে এসছে, এরকম একটা করে নাম দিয়ে দেবে। তোমাদের বলতে হবে কোন খেলার সাথে যুক্ত। খুব একটা হিট টপিক এবং ফেভারিট টপিক আমাদের এক্সামিনার, ঠিক আছে। তাহলে এটা নাম হচ্ছে কি, দেখো এটা সঠিক উত্তর হচ্ছে মিলখা সিং, যাকে ফ্লাইং সিখ বলেও ডাকা হয়। নেক্সট প্রশ্ন স্যারের প্রশ্ন। স্যার প্লিজ। দেখো পরের প্রশ্ন দিয়েছে, এই টপিকটা আমি কিন্তু পড়াচ্ছি এখন, ঠিক আছে। যারা আমার কাছে কোর্সে জয়েন আছো তারা জানবে, এই ডারউইন তত্ত্ব আমি এখন পড়াচ্ছি। তো এটা ইম্পর্টেন্ট একটা টপিক। কী বলেছে কোশ্চেনে, ডারউইন তত্ত্ব হলো, তিনি কী নিয়ে তত্ত্ব দিয়েছিলেন এখানে অপশানগুলোর মধ্যে, প্রাকৃতিক নির্বাচনবাদ আমার সঠিক উত্তর হয়ে যাবে। তিনি আরও 3-4টে পয়েন্ট বলেছিলেন, যে অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচনবাদ, উদ্বর্তের বিবর্তন, প্রকৃতির সঙ্গে সংগ্রাম, জীবন সংগ্রাম, এই কতগুলো মতবাদ তিনি দিয়েছিলেন। ইম্পর্টেন্ট মতবাদ পেয়ে গেলাম আমরা প্রাকৃতিক নির্বাচনবাদ। এর সঙ্গে সঙ্গে মিউটেশন তত্ত্বকে দিয়েছিলেন বিজ্ঞানী হেকেল, এটা পরীক্ষায় দিয়ে দেয়, বিজ্ঞানী হেকেল হচ্ছে মিউটেশন তত্ত্ব দিয়েছিলেন। আমরা পরের প্রশ্নে চলে আসবো। পরের প্রশ্ন কি বলেছে দেখে নিই আমরা। মল এক প্রকার কি, ঠিক আছে। মল কীরকম পদার্থ জানতে চেয়েছে। ছেলেপেলেরা কী করে না, রেচন পদার্থে টিক করে দিয়ে চলে আসে, কিন্তু মল রেচন পদার্থ নয়। মল কীরকম পদার্থ, মল হচ্ছে একটা বজ্র পদার্থ হবে। কী হবে, একটা বজ্র পদার্থ হবে। যদি বলে দেয় মূত্র কীরকম পদার্থ, তাহলে হবে আমার রেচন পদার্থ, মূত্র হচ্ছে রেচন পদার্থ, কিন্তু মলকে আমরা রেচন পদার্থ বলবো না, আমরা বজ্র পদার্থ হিসেবে গণনা করব। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কী রয়েছে দেখে নিই আমরা। বলেছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত কে? প্রতিবর্ত ক্রিয়া দুজনে নিয়ন্ত্রণ করে, একটা মস্তিষ্ক, একটা সুষমাকাণ্ড। তো প্রধানত জানতে চেয়েছে, প্রধানত হচ্ছে তোমার সুষমাকাণ্ড, আমার উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এগুলো সম্পর্কে আমি সমস্ত কিছু পড়িয়েছি। প্রতিবর্ত ক্রিয়া, পায়খানাটা ফুটলে আমরা পা তুলে নিই, চোখের সামনে কিছু একটা হলো আমরা চোখ বন্ধ করে নিলাম, হাসি কান্না, এইসব প্রতিবর্ত ক্রিয়ারই উদাহরণ। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কী রয়েছে আমরা দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে আমাদের ম্যাডামের প্রশ্ন রয়েছে। স্যার পরের প্রশ্ন যেটা বলছে সেটা হচ্ছে, সালেম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত কোথায় অবস্থিত? অপশানে দিয়েছে কর্ণাটক রাজ্যে, না উড়িষ্যা রাজ্যে, না তামিলনাড়ু রাজ্যে, না মধ্যপ্রদেশ রাজ্যে। মনে রাখবে এটি হচ্ছে আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করছে। কত সালে এটি স্থাপনা হয়েছিল যদি বলি, তাহলে মনে রাখবে 1982 সালে কিন্তু এর স্থাপনা হয়েছিল। আচ্ছা, এর পরের প্রশ্নটা যদি আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি রয়েছে, দুনিয়ার মজদুর এক হও, মানে দুনিয়ার যত মজদুর রয়েছে সবাই এক হও, এটা কে বলেছিল? মার্কস, লেনিন, স্টালিন, না চৌ এন লাই? মনে রাখবে লেনিন নামে যিনি ছিলেন তিনি কিন্তু এই কথা বলেছিলেন। এবার এই যে টপিকটা, কে এই কথা বলেছিলেন, এই টপিকটা থেকে না খুব একটা প্রশ্ন আসে না। তো কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিক থেকে কম প্রশ্ন আসে, সেগুলো কিন্তু জানিয়ে দিচ্ছি। আচ্ছা, চলে আসবো আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন স্যারের প্রশ্ন। স্যার বলুন পরের প্রশ্নের উত্তর। দেখো ওই একই টপিক থেকে প্রশ্ন দিয়েছে, এলপিজি, সিএনজি, জৈব গ্যাস, এরকম টাইপের প্রশ্ন দিয়েছে। তো জৈব গ্যাস হলো একটা কীরকম সম্পদ জানতে চেয়েছে। জৈব গ্যাস হচ্ছে আমার কিনা পুনর্ভব সম্পদের উদাহরণ হয়ে যাচ্ছে, কারণ এটা
বারবার তৈরি হয়, বারবার ব্যবহার করা যায়, এবং যে সম্পদ বারবার তৈরি হয়, বারবার ব্যবহার করা যায়, শেষ হয় না, তাকে আমরা কি বলবো? না পুনর্ভোগ সম্পদ বলবো। আর যে সম্পদগুলো কি হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, মানে একবার শেষ হলে সেগুলো আর পুনরায় তৈরি হবে না, যেমন কয়লা, পেট্রোল, এগুলো তৈরি হয় না, তো ওইগুলোকে আমরা অপুনর্ভব সম্পদের মধ্যে ফেলি। জৈব গ্যাসের মধ্যে আমরা জানি যে পচাগলা জিনিসপত্রগুলো রেখে দিলে সেখান থেকে জৈব গ্যাস তৈরি হয়। জৈব গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন হয়। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে উদ্ভিদ নিচের কোন কাঁচামাল সর্বাধিক ব্যবহার করে? উদ্ভিদ কোন পদার্থটা সবচেয়ে বেশি ব্যবহার করে? আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষ করে, তো সালোক সংশ্লেষ যেটা ইউজ করে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে CO2। তাহলে CO2 ইউজ করছে, এটা আমার অপশন নাম্বার বিটা সঠিক উত্তর হয়ে গেল। এবং এটাকে কাঁচা মাল বলা হয় কেন? কারণ উদ্ভিদে এটাকে যখন সালোক সংশ্লেষ করে তখন কার্বন ডাইঅক্সাইড এবং জল এই দুটো জিনিসকে তারা কাঁচা মাল হিসেবে ইউজ করে। তার সঙ্গে সঙ্গে সূর্যালোককে নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে ওর মধ্যে ক্লোরোফিল রয়েছে, এগুলো নিয়ে তারা কি করে না সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা জানি খাদ্য তৈরি করে এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে আমার সঠিক উত্তর কি হচ্ছে? আমরা এখানে পেয়ে গেলাম কার্বন ডাইঅক্সাইড, CO2 পেয়ে গেলাম। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন এখানে ম্যাডামের প্রশ্ন রয়েছে। ম্যাডাম, হ্যাঁ, এখানে বলছে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলেন। এই বইটি কে লিখেছিলেন? তো মনে রাখবে, এই যে পণ্ডিত জওহরলাল নেহরুকে দেখছি, ইনি আমরা দেখেছি যে ভারত ছাড়ো আন্দোলনের সময়, হ্যাঁ, আহমেদাবাদের ফোর্টে যখন তিনি বন্দি অবস্থায় ছিলেন সেই সময় তিনি লিখে ফেলছেন ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে কে লিখেছেন? পণ্ডিত জওহরলাল নেহরু। কোন সময়? না ভারত ছাড়ো আন্দোলনের সময়। এবং তার মেন পয়েন্ট ছিল তিনি আহমেদাবাদের ফোর্টে যখন তিনি বন্দি ছিলেন সে সময় তিনি লিখেছেন। আচ্ছা, চলে আসবো আমরা এর পরের প্রশ্ন। এর পরের প্রশ্নটাই কি বলছে, মাঝি মল্লারের গান এটি কি ধরনের গান? তো অপশানে দিয়েছে ভাটিয়ালি কীর্তন, জারি গান, বাউল গান। তো উত্তর কি হবে আমাদের? উত্তর হবে হচ্ছে ভাটিয়ালি গান। এবার এই কীর্তন গানটা কি? দেখো, কীর্তন গানটা ব্যাপারটা কি হয়, দেখবে আমরা ভগবানের কীর্তন, নাম সংকীর্তন করি, তো কোনো একটা কাহিনীকে কেন্দ্র করে সুরে সুরে তালে তালে মিলিয়ে আমরা কীর্তন গান গেয়ে থাকি। জারি গানটা কি? জারি গান হচ্ছে কোনো একটা দুঃখের সিনারিও বা দুঃখের গান হিসেবেই জারি গানটাকে কি করা হয়? ব্যবহার করা হয়। পরের প্রশ্ন যদি চলে আসি আমরা, পরের প্রশ্ন কি প্রশ্ন দেখব? পরের প্রশ্ন কার প্রশ্ন? পরের প্রশ্ন হচ্ছে বিদেশ স্যারের প্রশ্ন। স্যার, পরের প্রশ্ন আপনার প্রশ্ন। দেখো পরের প্রশ্ন কি বলেছে, কোন কাজের জন্য কৈলাস সত্যার্থী নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছেন? নোবেল পিস প্রাইজ পেয়েছেন কে? কৈলাস সত্যার্থী। কবে পেয়েছেন এবং কিসের জন্য পেয়েছেন? এটা হচ্ছে প্রশ্ন। দেখো, শিশুদের অধিকারের জন্য 2014 সালে কিন্তু কৈলাস সত্যার্থী নোবেল পিস প্রাইজ পেয়েছেন। এটা বুঝতে পারছো, এটা তখনকার সময় কারেন্ট অ্যাফেয়ার, কারণ 2015-তে পরীক্ষা, 2014 কোয়েশ্চেন। দেখো, নোবেল পিস প্রাইজে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে, কোন কোন বিষয়ে নোবেল পিস প্রাইজ হয়। নোবেল পিস প্রাইজে জিজ্ঞেস করতে পারে কারেন্টলি এবছর কে কে পেলো। তাছাড়া স্ট্যাটিক্যালি কিন্তু প্রশ্ন করতে পারে, মানে বলতে পারে বলো নোবেল পিস প্রাইজ ভারতবর্ষের প্রথম কে পেয়েছিল? দেখো 1913 সালে পেয়েছিল হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, তাছাড়া এমনও দিয়ে দেয়, 4টে নাম দিয়ে দিল, বললো বলো এর মধ্যে নোবেল প্রাইজ কে পাননি, এরকম প্রশ্ন দেয়। তাই তোমাকে জানতে হবে কে কে পাননি বা কে কে পেয়েছেন, ইন্ডিয়ার তরফ থেকে কারা কারা পেয়েছেন নামগুলো জানতে হয়। আমরা জানি রবীন্দ্রনাথ টেগোর পেয়েছেন, মাদার টেরেসা পেয়েছেন, তারপরে অমর্ত্য সেন পেয়েছেন। এই নামগুলো কিন্তু একটু দেখে রাখতে হয়, কে কোন সালে পেয়েছেন। অনেক সময় কঠিন করতে চাইলে সেরকম প্রশ্নও কিন্তু করে ফেলে, তাই সব রকমভাবে আমাদের তৈরি থাকতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলেছে, খুব সোজা প্রশ্ন, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? ঠিক আছে, চন্দ্রয়ান কোথা থেকে ছাড়লো? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। কোথায় অবস্থিত? শ্রীহরিকোটা। কোথায়? আমাদের অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটাতে কিন্তু এটা অবস্থিত। এবং দেখো, এই যে এটা কিন্তু ইসরোর সাথে সম্পর্কিত আমরা জানি, তো ইসরোর ব্যাপারে একটু কিন্তু জেনে রাখতেই হবে। ইসরোর ব্যাপারে না জানলে হবে না। ইসরো কবে প্রতিষ্ঠা হয়েছে? এক প্রশ্ন বহুবার রিপিট করেছে, কবে প্রতিষ্ঠা হয়েছে? 15ই আগস্ট। হ্যাঁ, এই ডেটগুলো কিন্তু একদম মাথায় ঢুকে নাও। 15ই আগস্ট। ঠিক আছে, কত সাল? 1969 সালে কিন্তু তৈরি করা হলো ইসরো। কত সালে? 1969 সালে। ঠিক আছে, তাহলে এখানে যে সঠিক উত্তর অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট আমাদের কি রয়েছে দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, মানে হচ্ছে ইউএন সিকিউরিটি কাউন্সিল। ইউএন, দেখো এখানেও এটাও একটা টপিক কিন্তু, মানে আমরা জানি যে ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশনগুলো আছে তার মধ্যে ইউএনের প্রচুর অর্গানাইজেশন কিন্তু রয়েছে, তার মানে অ্যাসোসিয়েট অর্গানাইজেশন বলতে পারো। সেখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন করে, বিভিন্নভাবে যে কোনো লেভেলের পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে থাকে। তাহলে এটার ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে পার্মানেন্ট মেম্বারের সংখ্যা এটাও কিন্তু জিজ্ঞেস করে, 5টা কিন্তু রয়েছে পার্মানেন্ট মেম্বার। তাছাড়াও দেখো এখানে আরও একটা প্রশ্ন করতে পারে, এই যে ইউএনএসসি মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এর হেডকোয়ার্টার কোথায়? বিভিন্ন হেডকোয়ার্টার কিন্তু জিজ্ঞেস করে, বারংবার জিজ্ঞেস করে। এটা নিয়ে একটা গোটা চ্যাপ্টার হয় স্ট্যাটিকে। তো এটা কোথায়? এটা হচ্ছে নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্কে, আমেরিকার নিউ ইয়র্কে কিন্তু এই ইউএনএসসির হেডকোয়ার্টার, মনে থাকবে। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন ম্যামের প্রশ্ন, ম্যাম নিয়ে নিন। আচ্ছা, পরের
প্রশ্ন কি বলছে, সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রে ফেলুদা চরিত্রে প্রথম অভিনয় করেছিলেন কে? অপশন হচ্ছে আমাদের সত্যজিৎ রায় রয়েছে, উৎপল দত্ত রয়েছে, সৌমিত্র চট্টোপাধ্যায় রয়েছে এবং সন্দীপ রায় রয়েছে। দেখো আর কেউ না, স্বনামধন্য সৌমিত্র চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এই ফেলুদা চরিত্রে কি করেছিল, অভিনয় করেছিল। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় সম্বন্ধে স্বনামধন্য আমরা জানি অভিনেতা তিনি ছিলেন। এছাড়া এই সত্যজিৎ রায় থেকে না প্রচুর প্রশ্ন দেয়। এই সত্যজিৎ রায় কিন্তু অস্কার পেয়েছিলেন, কত সালে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় মনে রাখবে, এই 1991 তিনি কিন্তু অস্কার পেয়েছেন এবং এর সাথে সাথে তিনি কিন্তু ভারতরত্ন সম্মানেও ভূষিত হয়েছেন। সালটা জানতে চায় অনেক সময়, তো মনে রাখবে 2013-তে তিনি কি হয়েছেন, ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন। দেখে নিই আমরা এর পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলতে চাইছে, উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয়। এবার উদয় শঙ্কর কি ভারতীয় ছিলেন জানতে চেয়েছে। অপশানে দেখো, ভাস্কর, নৃত্যশিল্পী, চিত্রকর না নাট্যকার। মনে রাখবে উত্তর হবে হচ্ছে নৃত্যশিল্পী। এবার তিনি কোন ধারার নৃত্যশিল্পী ছিলেন? দেখো নৃত্যের মধ্যে তো অনেকগুলো ভাগ রয়েছে, তো মনে রাখবে যে শাস্ত্রীয় নৃত্যের তিনি কিন্তু একজন বিখ্যাত বা খ্যাতনামা ছিলেন। এই উদয় শঙ্কর কার পিতা ছিলেন জানতে চাই আমরা। মমতা শঙ্করের কথা শুনেছি, তিনি একজন জনপ্রিয় নৃত্যশিল্পী, তো তার বাবা ছিলেন উদয় শঙ্কর। পরীক্ষায় প্রশ্ন দেয় অনেক সময়। চলে আসবো আমরা পরের প্রশ্ন, দেখে নিই পরের প্রশ্ন কি চেয়েছে। জনপ্রিয় লোকনৃত্য ভাংড়ার উদ্ভব হয়েছিল। এই ভাংড়া বলো, গিদ্দা বলো, এগুলো না ধরে ধরে পড়িয়েছি। তো ভাংড়া, গিদ্দা এগুলো কোথাকার? আমরা দেখি না পাঞ্জাবের লোকদের এরকম হাত উঁচু উঁচু করে নাচ করতে, তো অপশানে দেখো যেখানে পাঞ্জাব পাবে চোখ বন্ধ করে দিয়ে দেবে পাঞ্জাবে। এছাড়া আমরা দেখেছি কথাকলি নৃত্য কোথাকার? কর্ণাটকের কথাকলি। আচ্ছা, এছাড়া আমরা সাধারণত দেখেছি পরীক্ষায় আসতে যে কুচিপুড়ি নৃত্য কোথাকার? তো মনে রাখবে যে কুচিপুড়ি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের একটা জনপ্রিয় নৃত্য। এগুলো থেকে না প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায়। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি দেখে নিই, এটা হচ্ছে আমাদের বিদেশ স্যারের প্রশ্ন। স্যার উত্তর বলুন যে পরের প্রশ্ন কী হবে। দেখো পরের প্রশ্ন সবার প্রিয় প্রশ্ন, কিন্তু এটা তখনকার কারেন্ট অ্যাফেয়ার। বলেছে ব্রাজিল ফিফা বিশ্বকাপ 2014 প্রতিযোগিতায় কোন দেশ জয়লাভ করেছিলেন? আশা করি জানবে অনেকেই। সঠিক উত্তর হবে জার্মানি। 2014 সালে এটা হয়েছিল কোথায়? ঠিক আছে, ভেন্যুগুলোও মাথায় রাখতে হয়। 2014 সালে হয়েছিল এটা ব্রাজিলে। ঠিক আছে, ব্রাজিলে হয়েছিল, জিতেছিল হচ্ছে জার্মানি। এবং দেখো তারপরে 4 বছর পরে 2018 সালে কোথায় হলো? 2018 সালে হলো হচ্ছে রাশিয়াতে। ঠিক আছে, রাশিয়াতে কে জয়লাভ করলো আমরা জানি, রাশিয়াতে কিন্তু ফ্রান্স করলো জয়লাভ। ঠিক আছে, তারপরে 2000 হলো কত? 22 সালে। ঠিক 4 বছর পর হয় আমরা জানি। তো 4 বছর পরে 2022 সালে হলো কোথায়? কাতারে হলো। এবং জয়লাভ কে করলো? আমাদের সবার প্রিয় টিম আর্জেন্টিনা কিন্তু জয়লাভ করলো। ঠিক আছে, এবং এর পরের বছর কোথায় হবে? পরের বছর কিন্তু আমরা জানি 3টে দেশ মিলে হোস্ট করবে, USA, কানাডা এবং মেক্সিকো। 3টে দেশ মিলে কিন্তু হোস্ট করবে। ঠিক 4 বছর পরে, মানে কবে? 2026-এ কিন্তু হবে। তাহলে দেখে নিই, চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে। গত সাধারণ লোকসভা নির্বাচনে বিজেপি যত আসন জিতেছেন তার সংখ্যা হলো। দেখো এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার, বুঝতে পারছো। 2014 সালে যখন বিজেপি সরকার আসলো প্রথমবারের জন্য, তখন কত সিট সংখ্যা নিয়ে এসেছিল এটা তখনকার সময় রিলেভেন্ট ছিল। এখন কিন্তু এটার কোনো ভ্যালিডিটি নেই। এটা হচ্ছে 282টা সিট নিয়ে কিন্তু এসেছিল। তো আমাদের কি দেখতে হবে এর পরের বছর যে লোকসভা ভোট আছে 2024-এ, এই প্রতি 5 বছর অন্তর হয় আমরা জানি। তো 2024-এ লোকসভা ভোটে কে কটা সিট পায় তখন কিন্তু এটা তোমাদের জন্য ভ্যালিড হয়ে যাবে। আর পরীক্ষা আশা করা যাচ্ছে লোকসভা ভোটের পরেও হতে পারে, আগেও হতে পারে। তো আমাদের কিন্তু এই বিষয়গুলোর উপরে নজর কিন্তু রাখতেই হবে। বোঝা গেল। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম কি? দেখো তখনকার সময়টা দেখে লাভ নেই, বর্তমানে কে রয়েছেন? একনাথ শিন্দে আমরা জানি, এবং তিনি কিন্তু শিবসেনা পার্টির তরফ থেকে রয়েছেন। তো এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ারের অংশ। কারেন্ট অ্যাফেয়ারগুলো কিন্তু আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমরা কি দেখে রাখবো যে বর্তমানে কে কোন পদে আছেন বা বর্তমানে সেই কোশ্চেনটা অ্যাকচুয়ালি অ্যান্সার কি, আমাদের সেটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। দেখো কি বলেছে। সম্প্রতি কোন ভারতীয় খেলোয়াড় ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশনের প্রতিযোগিতা থেকে সাসপেন্ড হয়েছিল? এটাও কিন্তু বুঝতে পারছি, এটা কিন্তু তখনকার সময় কোনো প্লেয়ার হয়তো সাসপেন্ড হয়েছিলেন ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন থেকে। তো সেটা তখনকার প্রশ্ন, সঠিক উত্তর সরিতা দেবী। তাছাড়া ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন যখনই আমরা দেখবো IBF, এটা দেখেই মাথায় রাখতে হবে এর বর্তমান যে হেড কে আছেন বা প্রধান কে আছেন। অজয় সিং হচ্ছেন IBF এর বর্তমান হেড। এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি হচ্ছে হেডকোয়ার্টার। ঠিক আছে, এগুলো কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্ন, এর আমরা কারেন্ট আনসারগুলোই জানবো। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে দেখি। নেক্সট হচ্ছে ম্যামের প্রশ্ন। ম্যাম চলে আসুন। বলছে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো। দেখো অশোক চক্র দিয়েছে, পরমবীর চক্র দিয়েছে, ভারতরত্ন দিয়েছে, পদ্মভূষণ রয়েছে। তো উত্তর একমাত্র আমাদের হবে হচ্ছে ভারতরত্ন। হ্যাঁ, এবার ভারতরত্নকে না আমরা ভারতের সর্বোচ্চ পুরস্কারও বলতে পারি। এবার কত সালে প্রথম দেওয়া হয়েছে এই সংক্রান্ত প্রশ্ন দেয় অনেক সময়। তো মনে রাখবে আমাদের
কত 54-তে প্রথম ভারতরত্ন দেওয়া চালু হয়, কোন ডেটে জানতে চায়। তো মনে রাখবে যে 2রা জানুয়ারিতে কিন্তু এই ভারতরত্ন পুরস্কার দেওয়া চালু হয়। আচ্ছা, পরের প্রশ্ন, আশা করছি আমাদের লাস্ট প্রশ্ন এই প্রশ্নটা। আচ্ছা, সদ্গতি ছবিটির পরিচালক কে? ঠিক আছে, দেখো পরিচালক বলতে যদি ফেমাস কোনো পরিচালক দেখো, যদি উত্তর নাও জানো, আমার মনে হয় সত্যজিৎ রায় করে দেওয়া হচ্ছে সব থেকে সেফ অপশান। কি স্যার আপনারা কি বলছেন? মানে সত্যজিৎ রায় এমন একজন ব্যক্তি, হ্যাঁ সেই সময় খুব বেশি প্রশ্ন দিয়েছে সত্যজিৎ রায় থেকে। তো উত্তর হবে হচ্ছে সত্যজিৎ রায়। তিনি অস্কার পেয়েছেন কোন সময়, এর আগেই বলে দিয়েছি, 1991 থেকে, আচ্ছা ভুল লিখলাম, 1991 থেকে 92ও বলতে পারি, অনেক জায়গায় 92 থেকে 91 থাকে। বাঙালির গর্ব ম্যাডাম, বাঙালির গর্ব, আর বলার অবকাশ রাখে না, অস্কার পেয়েছেন। তো এই ছিল আজকে আমাদের 40টা প্রশ্ন। তো আশা করছি তোমরা টপিকগুলো বুঝলে। বিদেশ স্যার যেটা বললো যে আমরা প্রশ্ন হয়তো কমন দিতে পারবো না, কিন্তু আমরা টপিক কমন দিতে পারবো। ইনফ্যাক্ট আমরা এমনও দেখতে পাই যে পিএসসির কোয়েশ্চেন কিন্তু আসে, কমন আসে, রিপিটও করে কোয়েশ্চেন। তাই আমি তোমাদের একটা জিনিস সাজেস্ট করি যে দেখো, যেহেতু তোমরা পিএসসি দিচ্ছ, পিএসসির ক্লার্কশিপ দিচ্ছ, তা পিএসসি ওরিয়েন্টেড আরও যত এক্সাম আছে, মানে পিএসসি যেসব এক্সাম কন্ডাক্ট করিয়ে থাকে, সেই সব কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু একটু ঘেটে ঘুটে যাবে, দেখবে কমন পাওয়ার চান্স একটা হিউজ বেড়ে যায়। কমন না পেলেও স্যার টপিক তো কমন পাবে, এইটুকুনি আমি সিউরিটি দিচ্ছি একদম। ঠিক আছে, যে টপিকগুলো তুমি দেখলে সেই টপিকগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে তুমি প্রশ্ন পাবে। সেটা পরীক্ষা দিয়ে এসে আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ম্যাডাম আপনি যেটা বলেছেন সেটা মেলেনি। তো টপিক তো প্রচুর কমন পাবে, যেভাবে বলছি আমরা সেভাবে পড়ে যাও। আচ্ছা, এর আগেও পরীক্ষা হয়েছে, যদি 2098 থেকে দেখি, যে সেই 1998 থেকে আপ টু 2007 অবধি কিন্তু স্যার রেগুলার পরীক্ষা হয়েছে, মানে একটা ইয়ারও বাদ যায়নি। হ্যাঁ, সেখানে হয়তো কোনো সময় একটা শিফট হয়েছে, কোনো সময় 2টো শিফট হয়েছে। তো তোমরা যদি চাও সেই প্রশ্নগুলোরও প্রিভিয়াস ইয়ার বা আমরা এভাবে যেভাবে করাচ্ছি সেভাবে তোমাদেরকে করিয়ে দিই, তাহলে সেটা কি করতে হবে স্যার একটু বলে দিন। তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো, বাচ্চা না কিনলে কিন্তু মাও খাবার খাওয়ায় না, ঠিক আছে? তোমাদের যদি নিড হয়, দরকার হয়, তোমরা জানাও, অবশ্যই বলো কমেন্টে। আমরা কিন্তু আমাদের মানে হার্ড অ্যান্ড সোল যতটা খাটনি যা করার দরকার আমরা করে তোমাদের সামনে সেগুলো নিয়ে আসবে, যাতে তোমাদের হেল্প হয়, তোমরা একটা চাকরি পাও। আচ্ছা, সেই আমরা 1998 থেকে 2007 স্যার একদম রেগুলার হয়েছে। তো এবার আমরা চাই যে আসুক, ঠিক আছে? এবার আপনি কি বলতে চান বলে আমরা ভিডিওটা শেষ করে দেবো, চলুন। একদম, তোমরা কি চাও, মানে কীরকম টাইপের ভিডিও চাও? যদি ওই 1998 থেকে 2007 পর্যন্ত যে ম্যাডাম বললেন যে পরীক্ষাগুলো রেগুলার তখন হতো, তো সেই প্রিভিয়াস ইয়ারগুলো যদি তোমরা চাও যে আমরা সলভ করাই, তাহলে তোমাদের জন্য আমরা নিশ্চয়ই সলভ করাবো। অবশ্যই তোমাদের কমেন্টে লিখতে হবে। তো আমরা অবশ্যই কুপন কোডটা ব্যবহার করতে বলুন। হ্যাঁ, আজকে যে কুপন কোড রয়েছে স্যার দিয়ে গেছেন, বাপ বিএপি 400, তাই তো? হ্যাঁ, কোনো গ্যাপ না দিয়ে 400 দেবে, তাহলে তোমরা 400 টাকা ছাড় পেয়ে যাবে। আর ইওর স্টাডি অ্যাপটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং সেখানে গিয়ে আমাদের ফ্রি ক্লাস দেখো। আগে ফ্রি ক্লাস করো, যদি মনে হয় যে হ্যাঁ স্যার ম্যাডামদের পড়ানো মনের মতো হচ্ছে, ভালো লাগছে, তাহলেই যুক্ত হয়েও, না হলে ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস দিই, সেখান থেকেও পড়াশোনা করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের 3জনকে মোটিভেট করতে পারো। তো আজকে ভিডিওটা এখানেই থাকছে, পরের দিন তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ধামাকেদার ভিডিও নিয়ে। প্রত্যেককে বলবো সুস্থ থাকতে, ভালো থাকতে আর প্রচুর পরিমাণে পড়াশোনা করতে। জয় হিন্দ।